আজকের কাহিনী দুই পাহাড়ের মাঝে এমন এক গোপন রহস্যময় জায়গাকে ঘিরে, যেটাকে বলা হয় নরকের দুয়ার। এই জায়গার ব্যাপারে সাধারণ মানুষ কিছুই জানে না। কেন এখানে প্রতি বছর একজন করে স্নাইপার নিয়ে যাওয়া হয়, আর তারা কেন এই পাহাড়ের মাঝের অংশটা পাহারা দিচ্ছে, তাই আমরা জানব এই সিনেমার কাহিনীতে। আজকের মুভি দ্য গর্জ। গল্প শুরু হয় ড্রাসা নামের এক রহস্যময় মেয়েকে দেখিয়ে। একটা গহীন জঙ্গলের মাঝে গুহায় সে অপেক্ষা করছে তার শিকারের জন্য টানা 7 দিন ধরে। সে একজন পেশাদার স্নাইপার। অবশেষে সময় এসে যায়। দূর থেকে সে লক্ষ্য করে প্লেন থেকে নেমে আসা একজন ব্যক্তিকে। ঠান্ডা মাথায় ট্রিগার টানে ড্রাসা, আর এক নিমিষেই মাটিতে লুটিয়ে পড়ে সেই মানুষটি। ড্রাসা তার কাজ শেষ করে বুলেটের কভারটা নিজের কাছে রেখে দেয় প্রমাণ হিসেবে। এরপর দেখা যায় সিনেমার আরেক চরিত্র লেভিকে। সে একজন প্রাক্তন মেরিন অফিসার। গভীর রাতে সে হঠাৎ এক দুঃস্বপ্ন দেখে চমকে উঠে বসে। অতীতের কিছু অজানা স্মৃতি যেন তাকে তাড়া করে বেড়াচ্ছে। নিজেকে ঠিক রাখতে সে সমুদ্রে সময় কাটায় বা মাঝে মাঝে কবিতা লিখে। যুদ্ধের জীবনে অভ্যস্ত এই মানুষটা এখন প্রাইভেট কন্ট্রাক্টর হিসেবে কাজ করে। তারপর দেখা যায় তার ফোনে একটা মেসেজ আসে। তাকে মেরিন বেস ক্যাম্পে রিপোর্ট করতে বলা হয়। সেখানে পৌঁছে লেভি পরিচিত হয় বার্থোলোমিও নামের এক মহিলার সঙ্গে। বার্থোলোমিও বলে লেভির বাবা ও দাদু দুজনেই দুর্দান্ত স্নাইপার ছিলেন, আর সে নিজেও অফিসিয়ালি 200 জনের বেশি মানুষ হত্যা করেছে। বার্থোলোমিও সরাসরি জানতে চায় এটা কি সত্যি। লেভি ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি এর থেকেও বেশি মেরেছি, আর আমার এখন হারানোর কিছুই নেই। এই কথার পর বার্থোলোমিও তাকে 1 বছরের জন্য একটা গোপন মিশনের অফার দেয়। এটা এমন এক মিশন যেটা লেভির মতো দক্ষ স্নাইপার ছাড়া করা সম্ভব না। কিছুক্ষণ চিন্তা ভাবনার পর লেভি তা করতে রাজি হয়ে যায়। অন্যদিকে ড্রাসা তার মায়ের মৃত্যুবার্ষিকীতে কবরস্থানে আসে, যেখানে তার বাবাও অপেক্ষা করছিলেন। তার বাবা জানায় তার ক্যান্সার ধরা পড়েছে, আর সে যদি 14ই ফেব্রুয়ারির মধ্যে মারা না যায় তবে সে নিজেই নিজের জীবন শেষ করবে, যাতে সে তার স্ত্রীর সাথে ভালোবাসা দিবস উদযাপন করতে পারে। ড্রাসা কিছুক্ষণ চুপচাপ থাকে, এরপর শান্ত স্বরে উত্তর দেয়, আমাকে যেতে হবে বাবা। ড্রাসা জানায় সে একটা গোপন মিশনে যাচ্ছে, হয়তো এটাই তার বাবার সাথে তার শেষ দেখা। পরে দেখা যায় লেভিকে অজ্ঞান করে বিমানে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। সে ঘুম থেকে ওঠে, আর সে এখন কোথায় আছে কিছুই বুঝতে পারে না। সে বিমানের একটা সৈন্যকে জিজ্ঞেস করে, আমি কোথায়? সৈন্যটা উত্তর দেয়, তুমি যা জানতে চাইছো সেটা বলা যাবে না, কারণ এটা সিক্রেট। এরপর সৈন্যটি লেভির সব ব্যক্তিগত জিনিস নিয়ে নেয় আর জানায়, আমরা এখন নো ফ্লাই জোনে পৌঁছে গেছি। এখন তোমাকে এখান থেকে লাফ দিতে হবে, আর বাকি পথ নিজেই হেঁটে যেতে হবে। লেভি আর কোনো উপায় না দেখে প্যারাশুট পরে দরজার দিকে এগিয়ে যায়। তারপর একটা গভীর শ্বাস নিয়ে লাফিয়ে পড়ে। প্রায় 6 ঘন্টা হাঁটার পর সে একটা বিশাল গিরিখাতের কিনারায় পৌঁছায়, এবং সেখানে তার দেখা হয় জেডির সঙ্গে। জেডি এখানের বর্তমান ওয়াচার, যে এইখানে টানা 1 বছর ধরে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, জেডিও জানে না তারা আসলে কোথায় আছে। চারপাশটা যেন এক রহস্যময় জায়গা। জেডি লেভিকে জানায়, তোমাকে এখানে 1 বছর কাটাতে হবে। তারপরে সে গিরিখাতের দিকে দেখিয়ে বলে, ওটা গর্জ, মাঝে শুধু অন্ধকার, আর ওপারে ইস্টার্ন টাওয়ার। তবে সেখানে থাকা আরেকজন ওয়াচারের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা সম্পূর্ণ নিষিদ্ধ। জেডি আরও বলে, এখানে লেভিকে সম্পূর্ণ একা থাকতে হবে, তবে তার অস্ত্র, খাবার, ব্যাকআপ, জেনারেটর এবং বাকি সবকিছুই প্রস্তুত থাকবে যাতে সে এখানে টিকে থাকতে পারে। জেডি গভীর স্বরে বলে, এই গর্জের নিচে অসংখ্য দানব লুকিয়ে আছে, আমরা ওদের বলি হলোম্যান। প্রথমে যে ওয়াচার এখানে ছিল সে এদের নাম রেখেছিল। এরপর জেডি নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলে, এই জায়গাটা আমার কাছে নরকের দরজার মতো, আর আমরা এই দরজার দারোয়ান। এরপর সে তাকে আরো তথ্য দেয় যে ওয়েস্টার্ন এবং ইস্টার্ন টাওয়ার একসঙ্গে এই গর্জের পাহারা দেয়। এই পুরো এলাকাটি স্যাটেলাইট জ্যামারের আওতায় আছে, যাতে এই জায়গার গোপনীয়তা কেউ জানতে না পারে। তাই গুগলে সার্চ করলেও এই জায়গা দুনিয়ার কেউ খুঁজে পাবে না। তাছাড়া এখানে সিকিউরিটির জন্য অসংখ্য মাইন্ড ব্যবহার করা হয়েছে, এমনকি বেশি বিপদ হলে পুরো জায়গাটা ধ্বংস করার জন্য নিউক্লিয়ার বোমাও লাগানো আছে। এসব শুনে লেভির মনে হাজারটা প্রশ্ন জাগে। এরপর জেডি লেভিকে তার সব কাজ বুঝিয়ে দিয়ে
পরের দিন সকালে এখান থেকে যাওয়ার প্রস্তুতি নেয়। তারপর দেখা যায় একটা হেলিকপ্টার এসে নামে এবং তারা জেডির পরিচয় নিশ্চিত করে। মুহূর্তের মধ্যেই তারা জেডিকে গুলি করে হত্যা করে এবং সেটা বার্থোলোমিওর অর্ডারেই হয়। তবে লেভি এটার ব্যাপারে কিছুই জানতে পারে না। সময় এগিয়ে চলতে থাকে। লেভির এখানে 1 মাস পার হয়ে যায়। সে চারপাশের নিরাপত্তা ব্যবস্থার দেখাশোনা করে আর একাকিত্বের মধ্যে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠেছে। নিয়ম অনুযায়ী প্রতি 1 মাস পর পর তাকে রেডিও চেক করতে হয়। যথারীতি সে রেডিও চালু করে। অপর প্রান্ত থেকে একটা পরিচিত কণ্ঠস্বর জানতে চায় সবকিছু ঠিক আছে কিনা। লেভি উত্তর দেয় সব ঠিক আছে, কিন্তু লেভি কিছু জিজ্ঞাসা করার আগেই সেখানের লাইন কেটে যায়। একদিন লেভি বাগানে কাজ করছিল। হঠাৎ ইস্টার্ন টাওয়ারের দিকে তার চোখ পড়ে আর সে একটা মেয়েকে দেখতে পায়। সে দ্রুত বাইনোকুলার হাতে তুলে নেয় এবং দেখে মেয়েটি কাঠ কাটছে। এই মেয়েটি আর কেউ না, ড্রাসা। ড্রাসা বুঝতে পারে তাকে কেউ লক্ষ্য করছে, কিন্তু সে তা উপেক্ষা করে নিজের কাজে ব্যস্ত থাকে। একদিন সন্ধ্যায় লেভি বাইনোকুলার হাতে তুলে নেয়। সে দেখতে পায় ড্রাসা নিজের জন্মদিন সেলিব্রেট করছে আর হঠাৎ লেভির দৃষ্টি আকর্ষণ করতে বন্দুক বের করে আকাশে গুলি চালায়। তখন লেভি অনেকটা হতভম্ব হয়ে যায়, তবে কিছুই বলে না। এরপর ড্রাসা একটা বোর্ডে কিছু লিখে একে অপরের সাথে কন্টাক্ট করতে চায়, কিন্তু নিয়ম অনুযায়ী ওদের মধ্যে কথা বলা একদম নিষেধ। তাই লেভি চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু ড্রাসা হাল ছাড়ে না, কারণ আজকে তার জন্মদিন। তাই লেভিও কিছুক্ষণ দ্বিধায় থাকার পর তার সাথে একইভাবে বোর্ডে লিখে লিখে একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে। এমনকি একে অপরের জন্য টার্গেট সেট করে স্নাইপিং করতে থাকে। তখনই হঠাৎ ড্রাসার চোখ যায় লেভির ওয়াচ টাওয়ারের নিচে। সেখানে অনেকগুলো জন্তু সেই খাদ থেকে উপরে ওঠার চেষ্টা করছিল। এদের দেখতে অনেকটা মানুষের মতো মনে হলেও এদের শরীরে গাছ জড়িয়ে এক বিকৃত রূপ ধারণ করেছে, আর এরাই হলোম্যান। ড্রাসা তখন লেভিকে ইশারায় সেগুলো দেখায়, তাই লেভি দ্রুত তার অস্ত্র হাতে তুলে নেয়। ওরা দুজনে স্নাইপিং এর সাহায্যে হলদের গুলি করতে শুরু করে। নিচে আগে থেকেই বসানো মাইনগুলো বিস্ফোরিত হতে থাকে আর তা ওদের কাজেও আসে। এক এক করে সব হলো মরতে থাকে। তবে ঠিক তখনই ড্রাসা দেখে যে একটা হলো তার ওয়াচ টাওয়ারের কাছে পৌঁছে গেছে। সে দ্রুত অস্ত্র চালায়, কিন্তু একটু দেরি হয়ে যায়। তখন লেভি তাকে হেল্প করে। তারপর তখনই একটা হলো মাইন্ড স্পর্শ করে, তাই প্রচন্ড বিস্ফোরণ ঘটে, যার কারণে ড্রাসা আহত হয়। সকাল হলে ড্রাসা ধীরে ধীরে উঠে বসে। তার কপালে ক্ষত, হাতেও গভীর কাটা, কিন্তু সে হেসে বলে এটাই আমার সেরা জন্মদিন ছিল। এরপর থেকে তারা দূর থেকে ছোট ছোট আনন্দ ভাগ করে নিতে শুরু করে এবং এইগুলো তাদের একে অপরকে কাছাকাছি আসতে সাহায্য করছিল। এখন প্রায় 6 মাস পার হয়ে গেছে। 14ই ফেব্রুয়ারি চলে আসে। লেভি দূর থেকে দেখতে পায় ড্রাসা একটি ছবির সামনে বসে কাঁদছে, কারণ ড্রাসার বাবা বলেছিল আজ হয়তো সে পৃথিবী থেকে বিদায় নেবে। তাই ড্রাসা তাকে স্মরণ করে ক্যান্ডেল জ্বালায়। পরের দিন সকালে লেভি সিদ্ধান্ত নেয় যে সে ড্রাসার ওয়াচ টাওয়ারে যাবে, কিন্তু সেটা মোটেও সহজ নয়, কারণ টাওয়ার দুটোর মাঝে বিশাল গর্জ আর ভুল করলেই মৃত্যু। তবু লেভি একটা কেবল ক্রসিং তৈরি করতে শুরু করে। ড্রাসা দূর থেকে বুঝতে পারে লেভি তার দিকে আসার চেষ্টা করছে। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর লেভি একটা আরপিজি কে মডিফাই করে ওটার সাথে কেবল অ্যাটাচ করে ওপারে পাঠিয়ে দেয়। ড্রাসা সেটাকে শক্ত করে গাছের সঙ্গে বেঁধে নেয়। অবশেষে একটা সঠিক কেবল ক্রসিং তৈরি হয়। লেভি রেডি হয়ে কিছু ফুল হাতে নিয়ে ড্রাসার দিকে রওনা দেয়। তবে মাঝপথে এসে লেভি হঠাৎ আটকে যায়। সে কেবল ধরে ঝুলতে থাকে। অবশেষে হাতে ভর দিয়ে বাকি পথ পার করে। তারা 6 মাস পর প্রথমবারের মতো মুখোমুখি দাঁড়ায়। লেভি ড্রাসার হাতে ফুল তুলে দেয়। তারপর তারা একসঙ্গে অনেক গল্প করতে থাকে। এরপর লেভি ড্রাসাকে বলে সে তার জন্য একটা কবিতা লিখেছে। তখন ড্রাসা তার কাছে কবিতাটি শুনতে চায়। তখন লেভি বলে এখান থেকে যখন আমরা চলে যাব তখন তোমায় শোনাবো। পরের দিন সকালে লেভি যখন নিজের ওয়াচ টাওয়ারে ফিরছিল তখনই একটা মাইন কোনো হলকে ডিটেক্ট করে অটোমেটিক ব্লাস্ট হয়। এর ফলে কেবলের এক প্রান্ত ছিঁড়ে যায় আর লেভি নিচে পড়ে যায়। ড্রাসা লেভিকে বাঁচানোর জন্য প্যারাশুট নিয়ে খাদের মধ্যে লাফ দেয় এবং সেও সেই গর্তে পড়ে যায়। তারপর কোনো মতে নিজেকে বাঁচিয়ে উঠে আসলেও লেভি আটকা পড়ে আছে এক গাছে, যেখানে কিছু অদ্ভুত ক্রিয়েচার তাকে আক্রমণ করে। ঠিক তখনই ড্রাসা এসে তাকে বাঁচিয়ে নেয়। এই পুরো জায়গাটা জন্তু বা হলগুলোকে দেখে মনে হচ্ছিল তারা কোনো কারণে একে অপরের সাথে মিউটেট হয়ে গেছে, কিন্তু কিভাবে সেটাই রহস্য।
তারপর তারা সিদ্ধান্ত নেয় এখান থেকে বেরিয়ে আসবে। তবে ঠিক তখনই কিছু ঘোড়ায় চড়া মনস্টার তাদের আক্রমণ করে। তখন তারা একসাথে লড়াই করে এবং মনস্টারগুলোকে মেরে ফেলে। এরপর ড্রাসা বুঝতে পারে সে যে দড়িটা এনেছিল সেটা জলে পড়ে গেছে এবং ওটা ছাড়া উপরে ওঠা অসম্ভব। এদিকে লেবি লক্ষ্য করে যে মনস্টার বা হলগুলোর সঙ্গে তারা এতক্ষণ লড়ছিল তাদের সবার শরীরে মেরিন সেনাদের পোশাক রয়েছে। সে তখন বুঝতে পারে এরা সেই আর্মি টিমের সদস্য যাদের মধ্যে কেউ মার্কিন আবার কেউ সোভিয়েতের, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে এসেছিল কিন্তু কোনো কারণে আর ফিরতে পারেনি। এই তথ্যগুলো অবশ্য তাকে জেডি বলেছিল, কিন্তু এদের এমন অবস্থা হলো কি করে সেটাই তারা বুঝতে পারে না। এরপর কিছুটা পথ হেঁটে আসলে তারা বুঝতে পারে এই পুরো জায়গাটা একটা পরিত্যক্ত শহর। সেখানে তারা একটা গির্জার মধ্যে ঢোকে এবং দেখে সেখানে অসংখ্য কঙ্কাল পড়ে আছে এবং এদের প্রত্যেকের হাতে রয়েছে বিষ। তখনই হঠাৎ মাকড়সার মতো কিছু মনস্টার তাদের উপর আক্রমণ করে এবং তারা বুঝতে পারে পুরো এলাকাটা মিউটেশনের কারণে গাছপালা, পশু পাখি এমনকি মানুষও মনস্টারে পরিণত হয়েছে। একের পর এক আক্রমণ সামলাতে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, ফলে তারা ব্লাস্ট করে সেখান থেকে পালায়। তারপর তারা সামনে একটা ল্যাব দেখতে পেলে ভিতরে ঢুকে দ্রুত দরজা লাগিয়ে ব্যারিকেড করে ফেলে যাতে বাইরে থেকে কোনো মনস্টার ভিতরে ঢুকতে না পারে। তারা ল্যাবের ভেতরে একটা পুরনো টেপের সাথে একটা জেনারেটর খুঁজে পায় এবং সেটাকে চালু করলে ভিডিওতে এক মহিলা বিজ্ঞানীকে দেখা যায়। সে ভিডিওতে বলছে এটা একটা সামরিক গবেষণাগার যেখানে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন সরকার যৌথভাবে একটা বায়োলজিক্যাল অস্ত্র তৈরি করছিল, কিন্তু গতকাল এখানে 81 মাত্রার ভূমিকম্প হয় যার ফলে তাদের তৈরি করা বায়োলজিক্যাল গ্যাস ছড়িয়ে পড়ে এবং এই গ্যাসের সংস্পর্শে এলে প্রাণীদের ডিএনএ একে অপরের সঙ্গে মিশতে শুরু করে আর সেখান থেকে জন্ম নেয় এই মনস্টার যাদের আমরা হলো বলছি। বিজ্ঞানী আরও বলে যদি কোনো মানুষ এই গ্যাসের সংস্পর্শে 15 ঘন্টার বেশি থাকে তবে সে সংক্রমিত হবে আর 5 দিনের মধ্যে লক্ষণ দেখা যাবে। তারা ভিডিওতে লক্ষ্য করে এই মহিলা সায়েন্টিস্ট নিজেও এই গ্যাসে সংক্রমিত হয়েছে এবং সে আরও বলে এই গ্যাস বাইরে ছড়িয়ে পড়লে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তারা বুঝতে পারে যে এই কারণে সরকার এই জায়গাটা গোপন রেখেছে এবং প্রতি বছর এখানে 2 জন দক্ষ স্নাইপার কেন পাঠায়। এরপর লেভি আর ড্রাসা একটা রুমে আসলে 2000 সালের শেষের দিকের কম্পিউটার খুঁজে পায়। লেভি সেটাকে চালু করে জানতে পারে এই জায়গাটা ডার্ক লেক নামের একটা আধা সামরিক কর্পোরেশনের অধীনে রয়েছে। তারা আরও তথ্য জানতে পারে যে এই ল্যাবে সুপার সোলজার তৈরি করার চেষ্টা চলছিল হিটলারকে হারানোর জন্য এবং এখানে সেফটি প্রটোকল হিসেবে একটা নিউক্লিয়ার বোম সেট করা হয়েছে যেটার রেডিয়াস মোটামুটি 4 কিলোমিটার। তারপরে তারা ল্যাব থেকে বেরিয়ে আসলে দেখে ওদের ব্যাগটা বাইরে কেউ ফাঁদ হিসেবে পেতে রেখেছে আর তখনই এক হলোম্যান ড্রাসাকে ফাঁদে ফেলে শিকড় দিয়ে তার পা পেঁচিয়ে টেনে নিয়ে যায়। ড্রাসা আপ্রাণ চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছিল না। এক পর্যায়ে সে একটা শক্ত শিকড়ের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে এলে সে দেখতে পায় হলো তাকে শক্তভাবে বেঁধে রেখেছে। কোনো রকমে নিজের হাত মুক্ত করে সে লড়াই শুরু করে, কিন্তু হলো ছিল অত্যন্ত শক্তিশালী। একা তার পক্ষে লড়াই করা বেশ কঠিন হয়ে পড়ে আর ঠিক সেই মুহূর্তে লেভি এসে তাকে উদ্ধার করে এবং হলোকে হত্যা করে। লেভি তার পোশাক দেখে বুঝতে পারে এটাই ছিল প্রথম ওয়াচার। তারপর তারা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে হঠাৎ কিছু মিউটেড মনস্টার ড্রাসাকে আক্রমণ করে। লেভি তাদের একের পর এক কেটে ফেলে এবং শেষমেশ একটা গ্রেনেড দিয়ে ব্লাস্ট করে পুরো এলাকা ধ্বংস করে। পরবর্তীতে তারা একটা পুরনো সামরিক ঘাঁটিতে পৌঁছায় যেখানে কয়েকটা গাড়ি দেখতে পায়। তারা বুঝতে পারে এই গাড়িগুলো ব্যবহার করে উপরে ওঠা সম্ভব, তাই তারা কেবল তারের সাহায্যে গাড়ি বেঁধে উপরে ওঠার পরিকল্পনা করে, কিন্তু মাঝপথে আরো কিছু মনস্টার তাদের উপর আক্রমণ করে। লেভি ও ড্রাসা তাদের ধ্বংস করে এগিয়ে গেলেও এক পর্যায়ে মনস্টারের সংখ্যা বাড়তে থাকে। ড্রাসার পরামর্শে তখন লেভি গাড়ির গ্যাস ট্যাঙ্ক ওপেন করে আগুন জ্বালিয়ে মনস্টারদের দিকে ছুড়ে দেয়। তখনই মুহূর্তের মধ্যে প্রচন্ড বিস্ফোরণে মনস্টারদের সাথে তাদের গাড়িটাও ধ্বংস হয়ে যায়। তবে তারা একটা নিরাপদ প্রান্ত ধরে আশ্রয় নেয় এবং শেষমেশ দড়ি কেটে ওয়াচ টাওয়ারে ফিরে আসে। তারপর তারা সিদ্ধান্ত নেয় নিজেরা সংক্রমিত হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য 5 দিন অপেক্ষা করবে। যদি কেউ সংক্রমিত হয় তবে সে আত্মহত্যা করবে আর যদি সুস্থ থাকে তবে পালানোর পরিকল্পনা করবে। পরের দিন লেভি রেডিও চেকিং করার জন্য নিজের ওয়াচ টাওয়ারে ফিরে যায়। তখন বার্থোলোমিও তার সাথে যোগাযোগ করে
এবং সে জানতে পারে যে ল্যাবের কম্পিউটার চালু করা হয়েছে। তখন বার্থোলোমিও মনে করে ইস্টার্ন ওয়াচ টাওয়ারের কেউ এটা করেছে। তখন সে লেভিকে জিজ্ঞেস করে সে ইস্টার্ন টাওয়ারের কারোর সাথে যোগাযোগ করেছে কিনা। লেভি মিথ্যা কথা বলে সে কারোর সাথে কোনো যোগাযোগ করেনি, আর কম্পিউটার স্টার্ট হওয়ার ব্যাপারেও সে কিছু জানে না। তবে আমরা দেখতে পারি সেখানে লাগানো হিডেন ক্যামেরা থেকে বার্থোলোমিও সব বুঝতে পারে যে লেভি ও ড্রাসা দুজনে একসাথে ছিল। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে তাদের হত্যা করবে এবং সে নিজেই সেই দায়িত্ব নেয়। সকালে যখন লেভি মাইনগুলো ঠিক করছিল তখন সে একটা হেলিকপ্টার দেখতে পায়, আর সে বুঝতে পারে এগুলো তাদের মারার জন্য পাঠানো হয়েছে। তখন তারা দুজন পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের ধাওয়া করতে ড্রোন পাঠানো হয়। তখনই লেভি ও ড্রাসা একসঙ্গে সব ড্রোন ধ্বংস করে। পরে তারা একটা উঁচু স্থানে পৌঁছায় এবং ক্লোকগুলোকে একের পর এক নষ্ট করে দেয়, যেখানে তারা আগে থেকেই মাইন্ড সেট করে রেখেছিল। এবং সেই সঙ্গে নিউক্লিয়ার বোমটাও অ্যাক্টিভ হয়ে যায়। বার্থোলোমিও তার দল নিয়ে পালানোর চেষ্টা করলে বিস্ফোরণের ফলে সবাই মারা যায় এবং পুরো এলাকা ধ্বংস হয়ে যায়। ড্রাসা ব্লাস্টের সময় নিরাপদ দূরত্বে পৌঁছলেও লেভি সার্ভাইভ করতে পারে না। তারপর বেশ কয়েকদিন ড্রাসা একটা গুহায় লুকিয়ে থাকে, কারণ যদি সে সংক্রমিত হয়ে থাকে তবে সে নিজেকে হত্যা করবে। কিন্তু সে সম্পূর্ণ সুস্থ থাকায় অবশেষে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর অনেক বছর কেটে যায়। ড্রাসা ফ্রান্সে চলে আসে এবং দেখা যায় সে নতুন জীবন শুরু করেছে। আর মনে পড়ে গর্জে থাকার সময় দুজনে ঠিক করেছিল সবকিছু শেষ করে ফ্রান্সে একসাথে বাকি জীবন কাটাবে, কিন্তু তা আর হলো না। সে লেভির দেওয়া একটা নোট খোলে, সেখানে লেখা ছিল আমি যদি ফিরে না আসি তাহলেই এটা যেন পড়া হয়। তখন আমরা দেখি নোটের ভেতর লেভির লেখা ড্রাসার জন্য সেই কবিতাটি ছিল। তারপর দেখা যায় ড্রাসা একটা রেস্টুরেন্টে কাজ করছিল। হঠাৎ সে কাউকে দেখে থমকে যায়। সেটা আর কেউ নয়, লেভি ছিল। লেভি জানায় সে গুরুতর আহত হয়েছিল এবং তার সুস্থ হতে অনেকটা সময় লাগে। এরপর তারা একে অপরকে আলিঙ্গন করে এবং নতুন জীবনের শপথ নেয়, এবং এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। সো গাইজ, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।